দীর্ঘ বন্ধের পর শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আনাগোনা, তাপপ্রবাহ বিবেচনায় নানা ব্যবস্থা, ক্ষতি পুষিয়ে নিতে তৎপর স্কুল কর্তৃপক্ষ। এভাবে বন্ধ থাকলে একদম সমস্যা হয়ে যাবে বাচ্চাদের। যদি অনলাইনে ক্লাসটা করতো বন্ধের মধ্যে, তাহলে তো আর সিলেবাসে ঘাটতি হতো না। ধর্ষণ যৌতুকের মামলা ফাস্ট ট্র্যাকে শেষ করার নির্দেশনা, দ্রুত অভিযোগপত্র চায় মন্ত্রণালয়। বিচার না হলে অপরাধ নিয়ন্ত্রণ কঠিন, বলছেন মন্ত্রী। কম সময়ের মধ্যেই কিছু ২-৩টা ঘটনা ঘটে গেছে। এই ব্যাপারে আমরা উদ্বিগ্ন। আমরা এই যৌন হয়রানির বন্ধ করতে চাই। ৫ বছরে ১২০০ কোটি টাকার ভ্যাট ফাঁকি নিটল মোটরসের, দায় নিরূপণ করে পরিশোধের তাগিদ দিয়েছে এনবিআর। নিরীক্ষা শেষে ব্যবস্থার আশ্বাস চেয়ারম্যানের। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ২ কিলোমিটার এলাকা জুড়ে এখনও চলছে গতকাল দুপুরে লাগা আগুন। ফায়ার সার্ভিসের সাথে কাজে নেমেছে নৌবাহিনী, কোস্টগার্ড। বরিশালে যুবলীগ নেতার গাড়ি চালান পাওবর বেতনভুক্ত তুহিন। চালকের পক্ষে নির্বাহী প্রকৌশলীর সাফাই, রাষ্ট্রীয় অর্থের অপচয়, বলছে নাগরিক সমাজ। ঐতিহাসিক গুরুত্ব এবং প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রামের জিলাপি পাহাড়, কার্যকর পরিকল্পনার অভাবে গড়ে উঠছে না পর্যটন কেন্দ্র। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি জান্নাতুল কলি আছি আপনাদের সঙ্গে। এতক্ষণ সংবাদের শিরোনাম দেখছিলেন, বিস্তারিত জানাবো এবারে। তীব্র তাপপ্রবাহের কারণে জেলাভিত্তিক কয়েকদিন ধরে বন্ধের পর আজ থেকে খুলছে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস শুরুর আগে কোনো প্রতিষ্ঠানেই অ্যাসেম্বলি এবং ক্লাসের বাইরে শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া বন্ধ রয়েছে। স্কুলে ফিরতে পেরে খুশি ছাত্রছাত্রীরা, আর অভিভাবকরা বলছেন স্কুল বন্ধ না রেখে অনলাইনে ক্লাস নেওয়া হলে আরও ভালো হতো। প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে নানা পদক্ষেপ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ, আর বন্ধের কারণে হওয়া ক্ষতি পুষিয়ে নিতে তারা তৎপর রয়েছে বলে জানিয়েছেন শিক্ষকরা। এখন গ্রীষ্মের সিজন, গরম থাকবেই, তবে পাশাপাশি একটু সাবধানতা অবলম্বন করে যতটুকু সম্ভব বাচ্চাদের লেখাপড়ার ব্যাপারটা একটু টিচার এবং গার্জিয়ান সবারই খেয়াল রাখা উচিত। যদি অনলাইনে ক্লাসটা করতো বন্ধের মধ্যে, তাহলে তো আর সিলেবাসে ঘাটতি হতো না, সিলেবাসটা পুষে যেত। ওয়েদার যেহেতু ঠিক হয়ে গেছে, হ্যাঁ, তাহলে তো স্কুল খোলা ঠিক আছে। এখন ওয়েদার তো আগের মতো খারাপ নাই, এখন ঠিক আছে। বাচ্চারা অনেকদিন বাসায় থেকে থেকে তো বোরিং হয়ে গেছিল। স্কুল খুললো, আসলে ভালোই লাগতেছে এখন। আজকে তো ওয়েদারটা ভালো। সিলেবাসের কথা, সেই সিলেবাসটা কোথায়? হ্যাঁ, সিলেবাসটা দিলেও তো ছেলেমেয়েরা পড়ালেখা করতে পারে। দর্শক, আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে একটু সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর খোঁজখবর নিতে চাই। এ পর্যায়ে যাচ্ছি আমরা চাঁদপুরে। চাঁদপুর থেকে আমাদের সহকর্মী কাদের পলাশ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। পলাশ, একটু জানাবেন কোন শিক্ষা প্রতিষ্ঠানে আছেন আপনি এই মুহূর্তে, আর সেখানে শিক্ষার্থীদের উপস্থিতির হার কেমন? কলি, আমি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরেছি। আমি এখন আছি হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু প্রায় ১,৫০০ থেকে ২,০০০-এর মতো শিক্ষার্থী আছে। তো আমি সকালবেলা এখানে যে শিক্ষকরা আছেন তাদের সাথে কথা বলেছি। এখন পর্যন্ত ৩০% শিক্ষার্থী এসেছে, যদিও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে আরও কম দেখেছি, কারণ ঠিক ৮টা বাজার ১০ মিনিট আগে বা ১৫ মিনিট আগে স্বভাবতই কম থাকারই কথা, কিন্তু পরে উপস্থিতি বেড়েছে। কিন্তু সেটা সর্বসাকুল্যে ৫০% বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম, শিক্ষকরা বলছেন। আর আমি অভিভাবকদের সাথে কথা বলেছি, অভিভাবকরা বলছেন যে একেবারেই না পারতে, কারণ হচ্ছে যেহেতু দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, মাঝখানে ২-৩ দিন ক্লাস ছিল, এরপরে আবার এখন বন্ধর পরে আবার খুললো, যে কারণে একেবারেই না পারতেই নয়। কারণ তীব্র যেই প্রবাহ
চলছে, তাপপ্রবাহ চলছে, সেই প্রবাহের মধ্যে সাধারণত এই শিক্ষার্থী ছোট ছোট কচি কচি বাচ্চাদেরকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা যেন অভিভাবকদেরও কষ্টের বিষয়, বাচ্চাদের তো আরো অবস্থা শোচনীয়। সেক্ষেত্রে বাচ্চাদের জন্য বলা হচ্ছে যে তাদের সাথে পানি রাখা, এই বিষয়গুলো কিন্তু অভিভাবকরাই দিয়ে দিচ্ছে এবং ক্লাসের মধ্যে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখা এবং ফ্যান যাতে সচল থাকে সেই বিষয়গুলো দেখা। এবং আমি কয়েকজন ম্যানেজিং কমিটির সভাপতির সাথে কথা বলেছি, তারা কিন্তু এই ধরনের বিষয়গুলো সবচেয়ে বেশি দেখছেন যে কোনোভাবে যাতে শিক্ষার্থী, শিক্ষক বা অভিভাবকরা এই তীব্র গরমে যাতে কষ্ট না পায়। কিন্তু সর্বোপরি প্রাকৃতিক অবস্থার উপরে তো সবকিছু নির্ভর করে। যেহেতু গত কয়েকদিনই চাঁদপুরেই প্রায় 30 থেকে 35 ডিগ্রি তাপমাত্রার মধ্যে কিন্তু উঠানামা করছে, কিন্তু এর প্রবাহ অর্থাৎ যেটা শরীরে বহন করে সেটা বা অনুভূত হয় সেটা কিন্তু আরো বেশি মনে হয়। তো হয়তো ঠিক 8টায় ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও মানে যেহেতু শিক্ষার্থীরা আসতে একটু সময় নিচ্ছে, হয়তো বা ক্লাস শুরু হতে 2-5 মিনিট বা 10 মিনিট দেরি হতে পারে, তখন হয়তো উপস্থিতি আরো বাড়বে বলি। ধন্যবাদ আপনাকে পলাশ আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম, দেশের নানা প্রান্তে আমরা যোগ দিতে চাই, শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে খোঁজ খবর নিব আমরা। এই পর্যায়ে নওগাঁ থেকে আমাদের সহকর্মী শফিক ছোটন আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন। শফিক, একটু জানাবেন আপনি কোন প্রতিষ্ঠানে আছেন নওগাঁতে, আর সেখানে তাপপ্রবাহের কথা মাথায় রেখে শিক্ষার্থীদের জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের উপস্থিতি বা কেমন দেখতে পাচ্ছেন? বলি, আমি এই মুহূর্তে যেখানে আছি সেটি হচ্ছে সরকারি কৃষ্ণধন উচ্চ বিদ্যালয়। এটি নওগাঁর একটি বড় স্কুল, প্রায় 3000-এর মতো শিক্ষার্থী রয়েছে 2 শাখায়, অর্থাৎ দিবা এবং প্রভাতী শাখা। এখন প্রভাতী শাখা চলছে, সকাল 7টায় ক্লাস শুরু হয়েছে। আমি যতদূর জেনেছি যে এখানে আসলে আজকে বিদ্যালয়ে সমাবেশ হয়নি, শিক্ষার্থীরা তাদের ক্লাসে এসে সরাসরি যোগ দিয়েছে এবং ক্লাস করছে। অনেকদিন পরে আসলে ক্লাসে আসতে পেরে শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বসিতই দেখছি এবং মনোযোগ সহকারেই আসলে পড়ালেখা করছে, এমনটি কিন্তু আমরা দেখছি। বিদ্যালয়ে পর্যাপ্ত ফ্যান এবং লাইটের ব্যবস্থা আছে। আর আপনি জানেন যে কয়েকদিন ধরে আসলে এই অঞ্চলে তাপদাহ পড়েছিল, এখন কিছুটা তাপদাহ কম, অর্থাৎ আমরা যদি বলি যে 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে, যার কারণেই বিদ্যালয়গুলো খুলে দেওয়ার পরে আসলে শিক্ষার্থীর উপস্থিতিও কিন্তু বেশ চোখে পড়বার মতো বলা চলে। যে একটি ক্লাসে যে শিক্ষার্থীর উপস্থিতি তাতে স্বাভাবিক দিনের মতোই। আসলে আমরা একজন শিক্ষকের সঙ্গে একটু কথা বলে জানবার চেষ্টা করব। এই তো তাপদাহ, এর মধ্যে বিদ্যালয় খুললো, শিক্ষার্থীদের জন্য আপনারা কি কি সুযোগ সুবিধা দিয়ে রেখেছেন? ধন্যবাদ। আমাদের শিক্ষার্থীদের আজকে আবহাওয়াটা অত্যন্ত সুন্দর এবং নরম আবহাওয়ার মধ্য দিয়ে ছাত্রদের উপস্থিতি খুবই সুন্দর এবং তারা খুবই প্রাণবন্তভাবে আজকে ক্লাস করতেছে এবং তারা খুশি এই আবহাওয়াতে। আমার মনে হয় এই আবহাওয়াটা থাকলে তারা নিয়মিত ক্লাস করবে এবং তারা ভালো ফলাফল করবে ইনশাআল্লাহ। কোনো নির্দেশনা আছে কিনা আপনাদের? নির্দেশনা যদি বড় রকমের কোনো যদি তাপদাহ না হয় তাহলে নির্দেশনা নতুন করে কিছু দেওয়া হয়নি। কলি, শুনছিলেন যে আসলে তাপদাহ যদি আর না বাড়ে সেই ক্ষেত্রে কিন্তু বিদ্যালয় এভাবে চালু থাকবে এবং শিক্ষার্থীরা ক্লাসে আসবেন। আরেকটি জিনিস বলে রাখি কলি, যে বিদ্যালয়গুলো খোলা থাকলে খাবার পানির ব্যবস্থা এবং অন্যান্য যে নির্দেশনাগুলো আছে শিক্ষা মন্ত্রণালয় থেকে, সেগুলো নির্দেশনা মেনে চলার কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষকরা। কলি, ধন্যবাদ আপনাকে শফিক আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ধর্ষণ, যৌন নিপীড়ন এবং যৌতুকের ঘটনায় সারা দেশে দীর্ঘদিন ধরে বিচারাধীন রয়েছে ৯৮,১৭৫টি মামলা। এসব মামলাকে ফাস্ট ট্র্যাক হিসেবে বিবেচনা করে দ্রুত বিচার কাজ শেষ করার নির্দেশনা দিয়েছে আইন মন্ত্রণালয়। এক্ষেত্রে পুলিশের হাতে তদন্তে থাকা মামলার অভিযোগপত্র দ্রুত চায় মন্ত্রণালয়। আইনমন্ত্রী জানিয়েছেন, দ্রুত বিচার না হলে এই ধরনের অপরাধ থামানো কঠিন হবে। আলমগীর স্বপনের রিপোর্ট। সহপাঠী ও সহকারী প্রক্টরের বিরুদ্ধে যৌন হয়রানি ও নিপীড়নের অভিযোগ জানিয়ে আত্মহত্যা করেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তিকা। দোষীরা এখন কারাগারে। এই ঘটনার পর আত্মহত্যা ও যৌন নিপীড়নের চাপা পড়ে থাকা কিছু ঘটনাও বেরিয়ে আসে। যৌন হয়রানির জন্য আমি যে অভিযোগ করেছিলাম সেটার 2 বছর ওভার হয়ে গিয়েছে। শুধু বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশেই প্রতিনিয়ত ঘটছে ধর্ষণ সহ নারী নির্যাতনের নানা ঘটনা, হচ্ছে মামলা, কিন্তু বিচার হচ্ছে কতগুলোর।
আইন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সারা দেশে 46,686টি ধর্ষণ মামলার মধ্যে নিষ্পত্তি হয়েছে 8,127টি, আর বিচারাধীন রয়েছে এর 4 গুণ বেশি 36,969টি। একইভাবে ধর্ষণের কারণে দায়ের হওয়া 925টি হত্যা মামলাও ঝুলে আছে আদালতে। অন্যদিকে যৌতুকের ঘটনায় দায়ের হওয়া 84,230টি মামলার মধ্যে 58,620টি মামলা এখনও বিচারাধীন, তবে নিষ্পত্তি হয়েছে 2,099টি হত্যা মামলার অর্ধেকেরও বেশি। আইনমন্ত্রী বলছেন, যৌন নিপীড়ন ও ধর্ষণের সাম্প্রতিক কিছু ঘটনায় উদ্বিগ্ন সরকার। কম সময়ের মধ্যেই কিছু 2-3টা ঘটনা ঘটে গেছে, এই ব্যাপারে আমরা উদ্বিগ্ন। আমরা এই যৌন হয়রানির বন্ধ করতে চাই, যদি মামলাটা দ্রুত নিষ্পত্তি করি এবং দৃষ্টান্তমূলক সাজা যদি এদেরকে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে এটা একটা মেসেজ যাবে যেখানে সরকার এই ব্যাপারে খুব কঠোর। ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনা কমাতে বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তিতে নির্দেশনা দিয়েছে আইন মন্ত্রণালয়। আমি নির্দেশ দিয়েছি যে এই পর্যন্ত যেই যৌন হয়রানির ঘটনাগুলি ঘটেছে, সেই যৌন হয়রানির ঘটনাগুলি কি অবস্থায় আছে। প্রথমে হচ্ছে যেগুলি অভিযোগপত্র স্টেজে আছে, যদি অভিযোগপত্র দিয়ে দেওয়া হয় তাহলে কোর্টে আমরা সেটাকে ফাস্ট ট্র্যাক করে বিচার কার্য শুরু করে দিই। বিচারের বাইরে অনেক মামলা পুলিশ তদন্ত করছে। এসব মামলার অভিযোগপত্র দ্রুত দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ বিভাগকে জানাবেন আইনমন্ত্রী। যেগুলি আপনার এখনো অভিযোগপত্র দেওয়া হয় নাই, আমরা সেই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ বিভাগের সাথে কথা বলবো, যারা এটা তদন্ত করছেন তাদেরকে অনুরোধ করব যে তদন্তটা যেন ত্বরিত শেষ করে। আইনমন্ত্রী বলছেন, ধর্ষণ, যৌন নিপীড়ন ও নারী নির্যাতনের ঘটনায় শাস্তির ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। গাড়ি আমদানিতে বড় অঙ্কের ভ্যাট ফাঁকি দিয়েছে নিটল মোটরস। 5 বছরের ফাঁকির পরিমাণ 1200 কোটি টাকার বেশি। শুধু 1 বছরেই ফাঁকি দেওয়া হয়েছে 366 কোটি টাকা। এক্ষেত্রে উৎসে মূসক যথাযথ কর্তন না করা এবং পণ্য ও সেবা সরবরাহের বিপরীতে যথাযথ ভ্যাট পরিশোধ করা হয়নি। নিরীক্ষায় উঠে এসেছে এসব তথ্য। দায় নিরূপণ করে অর্থ পরিশোধের তাগিদ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান জানান, অভ্যন্তরীণ নিরীক্ষা চলমান আছে, পাওনা থাকলে পরিশোধ করা হবে। বহুদিন ধরেই ভারত থেকে কয়েক ধরনের গাড়ি আমদানি করে আসছে নিটল মোটরস। নিটল নিলয় গ্রুপের এই অঙ্গ প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানি হয় বাস, ট্রাক, মাইক্রোবাস এবং পিকআপ। কিন্তু এই গাড়ি আমদানির আড়ালে কৌশলে দেওয়া হয়েছে কর ফাঁকি। মূলত মূল্য সংযোজন কর বা ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে বছরের পর বছর। এই অনিয়ম উদ্ঘাটন করেছে যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট অফিস। নিটল মোটরস লিমিটেডের উপর নিরীক্ষায় শুধু এক অর্থবছরেই পাওয়া গেছে 366 কোটি টাকার ভ্যাট ফাঁকির তথ্য। বলা হয়, বছরে 4,500 গাড়ি আমদানি হলেও বেশিরভাগেরই দেওয়া হয়নি ভ্যাট। যানবাহন পরিচালনা আয়ের উপরও দেওয়া হয়েছে কর ফাঁকি। শুধু 1 বছরই নয়, এমন ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে বছরের পর বছর। এনবিআর-এর অনুসন্ধান বলছে, নিটল মোটরস লিমিটেড 2014-15 থেকে 2018-19 অর্থ বছর পর্যন্ত 5 বছরে ফাঁকি দিয়েছে 1,200 কোটি টাকার বেশি। নিটল মোটরস লিমিটেড তাদের ক্রয় করা গাড়ির মধ্যে রেজিস্টারে এন্ট্রি করেছে মাত্র 1,368টির তথ্য। এ সময়ে 16,000-এর বেশি যানবাহনের তথ্য প্রদর্শন করা হয়নি। এর মধ্যে 2014-15 এবং 2017-18 অর্থ বছরে তারা কেনাবেচা করে প্রায় 12,000 যানবাহন, আর 2018-19 অর্থ বছরে ক্রয় বিক্রয় করে 4,199টি যানবাহন। পুরনো চলমান নিরীক্ষা প্রক্রিয়া ছিল, ওইটা নিষ্পত্তিতে একটা দাবি উদ্ভব হয় এবং দাবিটা চূড়ান্ত করা হয় এবং এর একটা অংশ আবার উচ্চতর আদালতে রিটও করা হয়েছে। সামগ্রিক যাচাই বাছাইয়ে এবং বা উচ্চতর আদালতের আদেশে হয়তো পরবর্তী অংশ চূড়ান্ত হতে পারে। ইনকাম ফ্রম অপারেটিং ভেহিকেল খাত এবং মূসক দলিলে অপ্রদর্শিত বিক্রির উপর পরিহার করা ভ্যাট সহ দাবিনামা চূড়ান্ত করতে গেল ফেব্রুয়ারি মাসে শুনানি হয়েছে। এখন চলছে দুই পক্ষের চিঠি জানাচালি। তবে নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যানের দাবি, ভ্যাট ফাঁকি দেয়নি তার প্রতিষ্ঠান। আমরা তাদের কাছে চিঠি দিয়েছি, আমরা অ্যাপিল করছি। আশা করি তারা
দেখতে পারবেন যে আমাদেরকে যে ক্লেম করছেন সেই ক্লেমটা হয়তো তারা পাওনা না। আর যদি আমার পাওনা হয় অবশ্যই আমরা কোনোদিনই সরকারের জনগণের টাকা আমরা কোনোদিনই আমরা না দিয়ে আমরা ব্যবসা করি না। বড় অঙ্কের রাজস্ব আদায়ে করণীয় নির্ধারণ করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রিমুর রহমান, যমুনা নিউজ, ঢাকা। বিশ্ব ঐতিহ্যের সুন্দরবনে শনিবার দুপুরে লাগা আগুন এখনও চলছে। পুড়ছে চাঁদপাই রেঞ্জের আমুর বুনিয়ার প্রায় 2 কিলোমিটার এলাকা। আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দিয়েছে কোস্টগার্ড এবং নৌবাহিনী। 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছে বন বিভাগ। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমর বুনিয়া বিস্তীর্ণ এলাকা জুড়ে জ্বলছে আগুন। ধোঁয়ায় ঢাকা পড়ছে বিশ্ব ঐতিহ্য। বন বিভাগের তথ্যমতে শনিবার দুপুর নাগাদ আগুনের সূত্রপাত। এরপর সময় যত গড়িয়েছে তা আরও বেড়ে যায়। স্থানীয়দের সাথে নিয়ে বন বিভাগ প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে, পরে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দেয় কোস্টগার্ড ও নৌবাহিনী। 3:45 জানতে পারি, চেয়ারম্যান সাহেব আমাকে ফোন দেন যে আগুন লেগেছে। আমি তৎক্ষণাৎ জেলা প্রশাসক মহোদয়কে জানাই যে এরকম আগুনের স্প্রেড বিস্তৃতি বেশি। আমরবুনিয়া এলাকাটিতে বাঘ, হরিণ সহ বন্য প্রাণীদের আনাগোনা। সেখানে কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত নয় বন বিভাগ। গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। বুঝতে পারছি না এখনো এটার সূত্রপাত কোথা থেকে হয়েছে। আগে আমাদের এখন প্রথম দায়িত্ব হবে আগুনটা নিয়ন্ত্রণে আনা, আগুনটা নির্বাপন করা। মোরেলগঞ্জের জিউধরা বাজারের দক্ষিণ পশ্চিমে আমরবুনিয়া। ভোলা নদী পার হলেই সুন্দরবন। আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। প্রায় 2 কিলোমিটার এরও কম বা বেশি হতে পারে আগুন জ্বলছে। হরিণ, শুকর, বানরের অনেক ক্ষতি হয়েছে। লিবে যায়, তারপর আবার জলে মাটির নিচ থেকে জলে। অগ্নিকাণ্ডে বনাঞ্চলের ব্যাপক ক্ষতির শঙ্কা বন বিভাগের। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। বিএনপি নেতাদের কথা মাঠের কর্মীরা শোনে না, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী এবং দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে এই মন্তব্য করেন তিনি। জানান, ঝিনাইদহ 1 আসনের উপনির্বাচনে সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জুয়ারদারকে মনোনয়ন দেওয়া হয়েছে। গত 16 মার্চ ঝিনাইদহ 1 আসনের এমপি আব্দুল হাই মারা যাওয়ায় এই আসনটি শূন্য হয়। এই আসনে উপনির্বাচন হবে আগামী 5 জুন। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের মধ্যে যারা বাকি আছেন তারাও মনোনয়ন প্রত্যাহার করে নেবেন বলেও জানান ওবায়দুল কাদের। নায়েব আলী জুয়ারদারকে সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগ মনোনয়ন বোর্ড শেখ হাসিনার সভাপতিত্বে তাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেটা হচ্ছে বিএনপি নেতাদের কথা তাদের উপজেলা পর্যায়ে কেউই শুনছে, এবার সবাই কিন্তু প্রার্থিতায় আছে। কাজে এসব অন্তঃসার শূন্য বক্তব্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে কোনো লাভ নেই। উৎখাতের ষড়যন্ত্র নয়, বরং জনতার ভোটে নির্বাচিত নয় বলেই সরকারকে দেশবাসী ক্ষমতায় দেখতে চায় না, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। আলাদা অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, সরকার জনগণকে ভয় পায়, সে কারণেই বলা হচ্ছে ডান বাম মিলে ষড়যন্ত্র করছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ছিল দলের মানববন্ধন। এ সময় সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় জানান বিএনপির নেতারা। এই পরিবেশের মধ্যে মানুষ দম বন্ধ হয়ে যাচ্ছে, কোনো ন্যায় বিচার নেই। মানুষের আদালতে যাবে, শেষ প্রতিকারের জন্য কোনো প্রতিকার নেই। তাই সুশাসন, আইনের শাসন, ন্যায় বিচার এর জন্য একটি গণতান্ত্রিক আবহাওয়া তৈরি করতেই আমাদের সর্বশেষ লড়াইয়ের প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ তোলেন, মৃত্যুর মুখে ঠেলে দিতে বেগম জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। আর ভাই, আমরা তো সরকারই দেখি না, এটা তো নির্বাচিত সরকার নয়। সুতরাং এই সরকারকে উৎখাত করা কিংবা রাখার দায় দায়িত্ব
বিএনপি বহন করে না। জনগণ যদি মনে করে, যখন মনে করবে তখন লাথি দিয়ে সরকারকে ফেলে দেবে। সরকার ক্ষমতায় থাকতে পারবে না। এদিকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে ওলামা দলের নতুন আহ্বায়ক কমিটির নেতারা শ্রদ্ধা জানান। দোয়া ও মুনাজাতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মঈন খান। অভিযোগ করেন সরকার 15 বছর ধরে একদলীয় শাসন কায়েম করে জনগণের উপর নির্যাতন চালাচ্ছে। এদেশের মানুষ তো বলেনি যে কেউ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারা তো প্রকাশ্যে বলেছে যে এই সরকার একদলীয় গণতান্ত্রিক সরকার। বাম ডান মধ্য সবাই তো প্রকাশ্যে বলছে যে এই সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। সরকার ষড়যন্ত্রের কথা কেন বলছে? সরকার জনগণকে ভয় পায়, সেটাই কি কারণ? সরকারের অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করার আহ্বানও জানান বিএনপির সিনিয়র নেতারা। বাংলাদেশে এই অবস্থা চলতে পারে না। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। 8 মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। ভোটের সময় যতই ঘনিয়ে আসছে, নেত্রকোনায় ততই বাড়ছে নির্বাচনী সহিংসতার ঘটনা। একে অপরের বিরুদ্ধে প্রচারণায় হামলার অভিযোগ আনছেন প্রার্থীরা। এদিকে ভোট সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। ঘনিয়ে আসছে উপজেলা পরিষদ নির্বাচনের সময়, সেই সাথে বাড়ছে নির্বাচনের উত্তাপ। নেত্রকোনায় অহরহ ঘটছে নির্বাচন পূর্ব সহিংসতার ঘটনা। 8 মে প্রথম ধাপের ভোট। সকাল সন্ধ্যা কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। ভোটে বিজয়ী হতে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আমার সঙ্গে লোকদের উপর বড় পরিচিত হামলা করানো হয়। এদিকে নির্বাচন পূর্ব সহিংসতা সংঘর্ষে একে অপরকে দোষারোপ করছেন প্রার্থীরা। নানান অভিযোগে একাধিক সংবাদ সম্মেলনও করেছেন অনেকেই। সংসদ সদস্যের বিরুদ্ধে উঠছে ভোটের মাঠে প্রভাব বিস্তারের অভিযোগ। সংসদ সদস্য উনি সরাসরি একজন প্রার্থীর পক্ষ নিয়েছেন এবং ওনাকে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন এবং সারা কর্মকাণ্ডা ভোটাররা এখন আতঙ্কিত। সরাসরি নেতা কর্মীদেরকে ধমক দেয় এবং বিভিন্ন নেতা কর্মীর গায়ে হাত পর্যন্ত তোলে। প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে পর্যায়ে প্রতিদিন তারা যা এই এলাকার লোকজনদের বা যারা আমার বিশেষ করে আমার সাথে রাজনীতিটা করে, আওয়ামী লীগ করে, তাদের বাড়িতে বাড়িতে যে হামলা চালাইতেছে। রিটার্নিং কর্মকর্তার দাবি, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নেওয়া হয়েছে সকল প্রস্তুতি। অভিযোগের বিষয়ে তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। জাতীয় সংসদ সদস্য যারা আছেন তাদের এলাকায় থাকতে আইনগত কোনো বাধা নেই, কিন্তু তারা কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না। আমরা এই বিষয়টি দেখছি। আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্যগণ কোনো অবস্থাতেই কোনো প্রার্থীর পক্ষে কোনো প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না। ভোটাররা চাইছেন অবাধ ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ। যোগ্য প্রার্থীকেই নির্বাচনে জয়ী করার আশা তাদের। এই এলাকার উন্নয়ন সহ সবকিছু ত্বরান্বিত করতে পারে তেমন প্রার্থীকে আমরা ভোট দিব। আমরা যারা মাদক মুক্ত দেশ গড়ে রাখতে পারবে, যারা মাদকের বিরুদ্ধে কাজ করবে, তাদের সাথে আমরা আছি। প্রথম ধাপে নেত্রকোনার 2 উপজেলা কলমাকান্দা, দুর্গাপুরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বরিশালে বাসের হর্ন দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে রাতেও দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে 2 দল শ্রমিক কর্মচারী। শনিবার রাতে বাস শ্রমিকদের পাশাপাশি সংঘর্ষে জড়িয়ে পড়ে 3 হুইলার আলফা মাহিন্দ্রা শ্রমিক এবং পুলিশ। সব মিলিয়ে অন্তত 10 জন আহত হয়। এই ঘটনায় ভাঙচুর করা হয় একাধিক যানবাহন। সন্ধ্যা নাগাদ 3 হুইলার আলফা মাহিন্দ্রা চলাচলে বাধা দেয় বাস শ্রমিকরা। এ সময় 2 পক্ষ সংঘর্ষে জড়ায়। ক্ষুব্ধ বাস শ্রমিকরা 10 থেকে 12টি 3 হুইলার ভাঙচুর করে। 3 হুইলার শ্রমিকরাও 3টি বাসে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চার্জ করে পুলিশ, ছোড়া হয় টিয়ার শেল। এ সময় প্রায় 2 ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। রাত 9:30টার দিকে পরিস্থিতি শান্ত হয়। জনবল সংকট কাটাতে 2022 সালে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ দেয় বরিশাল পানি উন্নয়ন বোর্ড। তাদেরই একজন গাড়ি চালক তুহিন মল্লিক। প্রতি মাসে চেকের মাধ্যমে বেতন তোলেন তিনি, অথচ গাড়ি চালান মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়কের। সেই নেতা এখন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী, তাই তুহিনেরও ব্যস্ততা বেশি। সব জেনেও নির্বাহী প্রকৌশলী সাফাই গাইলেন গাড়ি চালকের পক্ষে।
2018 সাল থেকে নিশান ব্র্যান্ডের গাড়িটি ব্যবহার করছেন বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হক খান মামুন। শুরু থেকেই গাড়িটি চালান নগরীর বিল্লাবাড়ি এলাকার বাসিন্দা তুহিন মল্লিক। তার দাবি, খান মামুনের ব্যক্তিগত গাড়ি চালক হিসেবে চাকরি করছেন 10 বছর ধরে। আমার এই চাকরি করি আর এখানে 10 বছর এর মতো লোক আমি দেখিনি। হ্যাঁ, বেতন ঠিকভাবে পান? ইনশাআল্লাহ। শুধু বেতন না, এভরিথিং আমার সয় সমস্যা, যেখানে আমার পারিবারিক সমস্যা, এভরিথিং সবকিছুই দেখে। অথচ পানি উন্নয়ন বোর্ডের আউটসোর্সিং ড্রাইভার হিসেবে তুহিন প্রতি মাসে বেতন বাবদ তুলে নিচ্ছেন 17,610 টাকা। প্রশ্ন ছিল, খান মামুনের ব্যক্তিগত গাড়ি চালক হয়েও কিভাবে সরকারি প্রতিষ্ঠান থেকে বেতন পাচ্ছেন তিনি। ওখানে আমি প্রতিদিনই হাজিরা দেওয়া লাগে, আমার হাজিরা দিয়ে তারপর আসি। ওখানে এখন পর্যন্ত আমার নামে গাড়ি বরাদ্দ হয় নাই। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের যান্ত্রিক শাখার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে হাজির হয়ে জানতে চাই এসব অনিয়মের বিষয়ে। নির্বাহী প্রকৌশলী সাফাই গাইলেন গাড়ি চালক তুহিনের পক্ষেই। একজন আমার গাড়ি সার্বক্ষণিক চালাচ্ছে, আরেকজনকে আমরা পাম্প হাউস প্লাস ওই সিচুয়েশনে আমরা যে ড্রাইভিং কাজে, যে সাইডে যাওয়া সেই কাজে ব্যবহার করি। যখন সাইড যাওয়ার প্রয়োজন হয় তখন তাদেরকে করা হইতেছে এবং রেগুলার সে অফিসে আসতেছে। গাড়ি চালক তুহিন বলছেন, দৈনিক হাজিরা খাতায় স্বাক্ষর দেয়া ছাড়া অন্য কোনো কাজ নেই তার। অথচ নির্বাহী প্রকৌশলীর দাবি, গাড়ি চালানো ছাড়াও পাম্প হাউসে দায়িত্ব পালন করেন তুহিন। অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডে শস্যের মধ্যে ভূতের বসবাস। সুশাসনের জন্য নাগরিক সুজন বলছে, এটি দুর্নীতির পাশাপাশি রাষ্ট্রীয় অর্থের অপচয়। এক ধরনের দুর্নীতি, অথবা আমরা যদি আরও পরিষ্কারভাবে বলি, সরকারের অর্থের অপচয়, জনগণের যে ট্যাক্সের পয়সা সেটার অপচয় করা হচ্ছে, যা সরাসরি দুর্নীতিকে অ্যাড্রেস করতেছে। এ ব্যাপারে জানতে মাহমুদুল হক খান মামুনের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি তাতে সাড়া দেননি। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। আগাম বন্যা সতর্কতায় মাঠে মাঠে বোরো ধান কাটার ধুম, ব্যস্ত কিষাণীরা। এ বিষয়ে আরও কিছু তথ্য আমরা জেনে নেব। জামালপুর থেকে আমাদের সহকর্মী সাগর ফরাজি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। সাগর, একটু জানাবেন, জেলায় এবার কত হেক্টর জমিতে ধান চাষ হয়েছে আর এ পর্যন্ত কাটা হয়েছে কত ভাগ? পুরো বিস্তারিত বিষয় একটু আমাদের জানাবেন। কলি, জামালপুরের 7টি উপজেলায় 1,29,370 হেক্টর জমিতে কিন্তু বোরো ধানের আবাদ হয়েছে। কৃষি অধিদপ্তর বলছে যা কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় অনেক বেশি। আর একটি বিষয় বলি যে গতকাল রাতে কিন্তু জামালপুর সহ কয়েকটি এই অঞ্চলের যে কয়েকটি উপজেলা রয়েছে, এই উপজেলাগুলো বৃষ্টি, ব্যাপক পরিমাণ বৃষ্টি হয়েছে। তো সেই জায়গা থেকে কিন্তু কৃষকরা কিন্তু একটু আতঙ্কিতই আমরা বলবো, যে এই যে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে ধানের ক্ষেতে পানি জমে গিয়েছে ইতিমধ্যে। তো কৃষকরা কিন্তু আধা কাঁচা আধা পাকা ধান কিন্তু কেটে নিচ্ছে। আর কৃষকরা যে বিষয়টি বলছেন যে গত কয়েক সপ্তাহে তীব্র তাপদাহের কারণে কিন্তু তারা পর্যাপ্ত পানি খেতে দিতে পারেননি। যে সময়টাই আসলে পানি দরকার ছিল তখন কিন্তু তারা পানি পাননি বিদ্যুতের ঘাটতির কারণে। তো সেই জায়গা থেকে কিন্তু কৃষকরা চাচ্ছে না যে পরবর্তীতে পানি খেতে ঢুকে পড়ুক, অথবা যে অন্য যে সমস্যাগুলো তৈরি হয় এই বৃষ্টির কারণে, শিলাবৃষ্টির কারণে, সেগুলো যাতে না হয়, এর জন্য কিন্তু কৃষকরা আগাম এই ধানগুলো কেটে নিচ্ছে। আর একটি বিষয় যদি বলতে চাই, আমাদের কৃষি অধিদপ্তর থেকে জানানো হয়েছে কৃষকদের এখন পর্যন্ত যে অবস্থা রয়েছে, মূলত সেচ কার্যক্রমের কারণে কিন্তু তাদের কিছুটা ক্ষতি হয়েছে। আর এই বৃষ্টিতে যেন তারা ক্ষতির মুখে না পড়ে, বা শিলাবৃষ্টির কারণে যে তারা ক্ষতির মুখে না পড়ে, এর জন্য কিন্তু কৃষি অধিদপ্তর পরামর্শ দিয়ে যাচ্ছেন। আর ধানের যে পরিস্থিতি কাটার, আমি বলবো যে এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য রয়েছে প্রায় 20% ধান, যেগুলো আগাম ধান, সেগুলো কিন্তু কাটা হয়েছে। কলি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। তীব্র তাপপ্রবাহে চরম বিপাকে পিরোজপুরের পোল্ট্রি খামারিরা। অত্যাধিক গরমে প্রতিদিনই মারা যাচ্ছে মুরগি, এতে লোকসানের মুখে খামারিরা। মুরগির মৃত্যু ঠেকানোর নানা চেষ্টাতেও মিলছে না সুফল। টানা দাবদাহের কবলে দেশ,
প্রখর রোদ আর অত্যধিক গরমে হাঁসফাঁস অবস্থা চারিদিকে। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে খামারে মারা যাচ্ছে মুরগি, ব্যাহত হচ্ছে ডিম উৎপাদনও। মাংসের জন্য খামারিদের পছন্দ ব্রয়লার এবং ডিমের জন্য লেয়ার মুরগি। তবে দ্রুত বর্ধনশীল মুরগির এই জাতগুলো সহ্য করতে পারে না উচ্চ তাপমাত্রা, তাই চলমান দাবদাহে প্রতিটি খামারে মুরগি মারা যাচ্ছে। প্রতিনিয়ত প্রত্যেক দিন প্রত্যেকটা সেটে 5টা 10টা 20টা মুরগি মারা যাইতেছে এবং প্রচন্ড গরমের কারণে খাবার কম খায়, ডিমও কম পারে, মুরগি স্টক করে মারা যায় দৈনিক। ডিম আপনার 1000 মুরগিতে যদি ডিম হয় 32 কেজি, 4 কেজি, 25 কেজি, 24 কেজি, 22 কেজি। মুরগির মৃত্যু রোধে নানা পদ্ধতি অবলম্বন করছেন খামারিরা, তবে তাতে মিলছে না কাঙ্ক্ষিত ফলাফল। মুরগির মৃত্যু রোধ ও পরিচর্যার বিষয়ে খামারিদের পরামর্শ দিচ্ছে জেলা প্রাণী সম্পদ অফিস। গরমে অস্থিরতায় বিভিন্ন মুরগি বিভিন্ন মানুষ খুব অসুবিধায় মুরগি স্টক করে মারা যাইতেছে, ডিমের উৎপাদনও কমে যাইতেছে, ডিম ফ্যাকাশে আসতেছে। তাদের সাথে একটু যোগাযোগ হচ্ছে এবং আমাদের লোকজন খামারে যাচ্ছে এবং আমরা তাপটা নিয়ন্ত্রণ করার ব্যাপারে তাদেরকে পরামর্শ দেওয়া যাচ্ছে। পিরোজপুরে 1285টি পোল্ট্রি খামার রয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। সাতক্ষীরায় সড়কের ধারে মারা গেছে জেলা পরিষদের 2000 রেইন ট্রি। গেল 3 বছর ধরে বিভিন্ন সময় মারা গেছে এই গাছগুলো। গাছের শুকনা ডালপালা ভেঙে পড়ে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, আর এই নিয়ে বিপাকে সবাই। সাতক্ষীরা থেকে আশাশুনি উপজেলা যোগাযোগের প্রধান সড়ক এটি। সড়কের 2 ধারে মারা গেছে 300 রেইন ট্রি। একটু ঝড়ো বাতাস হলেই ভেঙে পড়ছে শুকনা গাছের ডালপালা, ঘটছে অঘটন। তখন যদি বৃষ্টি ঝড় হলে শুকনো ডাল ভেঙে পড়তেছে, মানুষের কারো পা ভেঙতেছে, কারো হাত ভেঙতেছে। 2 বছরের উপরে গাছগুলো এইভাবে শুকাই রাস্তার উপরে আছে, অনেক দুর্ঘটনা ঘটছে বা গাড়ির উপরে পড়তেছে ডাল ভেঙে। সড়কটি হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ, জীবনের নিরাপত্তা নেই বলছেন স্থানীয়রা। আতঙ্কে চলাচলকারী ও সড়কের পাশের বাসিন্দারা। গাছগুলো দ্রুত অপসারণের দাবি তাদের। এইসব বড় কাটু যে ওখান থেকে পড়িছে, আমাদের সস্তার দ্বারা এই ঘরের পিছনে তারটা সিঁড়ি পড়ে গেছে একদম। না আল্লাহর রহমতে যে কারোর আঘাত লাগেনি, খুব ভালোর জন্য। বাচ্চা কাছে স্কুলে যায়, আমাদের খুব এই নিয়ে টেনশন হয়। 2 মানুষ মারা গেছে আর একজনের ওই ঘর সব ভেঙে গেছে। পোকার আক্রমণে এমন ঘটনা দাবি করছেন জেলা পরিষদ চেয়ারম্যান। বলছেন জেলা জুড়ে মারা গেছে 2000 গাছ। গাছগুলো চিহ্নিত করা হয়েছে, অপসারণ কার্যক্রম প্রক্রিয়াধীন। অনুমোদন হলে আমরা আশা করছি মে মাসের শেষার্ধে আমরা এটা টেন্ডারের মাধ্যমে এই বৃক্ষগুলো অপসারণ করব এবং আমরা সঙ্গে সঙ্গে আবারও বনায়নের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে ওই সকল জায়গায় আবার আমরা সবুজ বিপ্লবের জন্য আমরা বৃক্ষায়ন করব। তবে ভিন্ন দাবি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের এই প্রফেসরের। বলছেন ছত্রাকের আক্রমণে ঘটেছে এমন ঘটনা। একমাত্র উপায় আক্রান্ত হলেই গাছটি সরিয়ে ফেলা বা পুড়িয়ে ফেলা। ছত্রাকের স্পোর কোনো বাহক মাধ্যম ছাড়া চলতে পারে না। আর এই বাহকটা হয়তো এই জায়গাটা আছে, এক গাছ থেকে আর এক গাছ হয়তো 5 মাইল দূরে এরকম নাই, 5 কিলোমিটার দূরে নাই। সেই জন্য এই ছত্রাক দিয়ে এটা আক্রান্ত হয়ে আস্তে আস্তে গাছের ডাল পাতা সব নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। এছাড়া ছত্রাকের এন্টি ছত্রাকও আবিষ্কার প্রয়োজন বলে মনে করেন এই প্রফেসর। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। ইট পাথরে ঘেরা যান্ত্রিক শহরে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের ডালি জিলাপি পাহাড়। চট্টগ্রামের সবচেয়ে উঁচু এই পাহাড়ের মনোরম দৃশ্য নজর কাড়ে সবার। অসংখ্য মানুষের সমাগম ঘটে প্রতিদিন। নানা কারণে এর ঐতিহাসিক গুরুত্ব অনেক। সম্ভাবনা সত্ত্বেও এটিকে ঘিরে নেই কার্যকর কোনো পরিকল্পনা। আঁকাবাঁকা সড়কের চারপাশে গাছ আর সবুজে ঘেরা মনোরম পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্যে মন জোড়াবে যে কারোরই। জিলাপির প্যাচের মতো আঁকাবাঁকা রাস্তা হওয়ায় একে বলা হয় জিলাপি পাহাড়। এটি চট্টগ্রাম শহরের সবচেয়ে উঁচু, যা বাটালি পাহাড় নামেও পরিচিত। পাহাড়টির সর্বোচ্চ চূড়ার নামকরণ করা হয়েছে শতায়ু অঙ্গন। ইট পাথরের যান্ত্রিক শহরের যাপিত জীবনকে একটু দূরে ঠেলে প্রকৃতির ছোঁয়া পেতে এখানে আসেন সব বয়সী মানুষ। কেউ মাতেন আড্ডায়, কেউ শরীর চর্চায়।
এখানে যে প্রকৃতির যে একটা সৌন্দর্যটা এটা উপভোগ করার জন্যই মূলত এখানে আসা। এখানে বাতাস বা পাখিদের ডাক খুব ভালো লাগে। মানুষের সুস্থ থাকার জন্য এখানে আসা উচিত। মানুষের যখন খুব ডিপ্রেশনে বা খুব মন খারাপ থাকে আমি মনে করি সেখানে আসলে আশা করি তার খুব ভালো লাগবে এই জায়গাটাতে। তথ্য মতে বিশ্বযুদ্ধের সময় এই উঁচু পাহাড়ে বিমান বিধ্বংসী কামান স্থাপন করা হয়েছিল। তারও আগে দূর সমুদ্রে জাহাজ চলাচলে দিক নির্দেশনার জন্য এই পাহাড়ের উপরে ছিল বাতিঘর। বিশ্বযুদ্ধ মহাযুদ্ধের সময় এখানে বিমান বিধ্বংসী কামান স্থাপনা করছে এখানে। তারপরে তত্ত্বাবধায়ক সরকার যখন জরুরি অবস্থা ছিল তখন সেনাবাহিনীর এখানে ঘাঁটি করছে। এখানের প্রাকৃতিক সৌন্দর্যগুলো অনেক সুন্দর, সবুজ গাছগাছালি, আসলে এখানে আসলে অনেক ভালো লাগে। ওই জন্য মাঝে মধ্যে বিকাল টাইমে এখানে আসা হয়। দৃষ্টিনন্দন পাহাড়টিকে পর্যটন কেন্দ্রে রূপান্তরের সুযোগ থাকলেও নেই কার্যকর পরিকল্পনা। শিশুদের খেলনার জন্য মানুষ করে ইনস্ট্রুমেন্ট থাকবে এবং সেটা তো যথেষ্ট টাকার প্রয়োজন হবে এবং আমরা এটা একটা নান্দনিকভাবে এটাকে করার একটা পরিকল্পনা আছে। 43.50 একর আয়তনের জিলাপি পাহাড়ে আছে 50 প্রজাতির প্রায় 14,000 গাছ। পাহাড়টির মনোমুগ্ধকর দৃশ্য উপভোগের পাশাপাশি বিশুদ্ধ অক্সিজেন সেবনের জন্য প্রতিদিন অনেক মানুষ আসেন এই পাহাড়ের চূড়ায়। প্রাকৃতিক নৈসর্গে ভরা জিলাপি পাহাড়টি রক্ষণাবেক্ষণের অভাবে অনেকটা নির্জীব হয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন সঠিকভাবে তদারকি করলে পাহাড়টি প্রাণ ফিরে পাবে। মামুন রশিদ অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। অবকাঠামোর সংকট, জনবলের ঘাটতি সহ নানা সমস্যায় জর্জরিত পাবনার 250 শয্যা জেনারেল হাসপাতাল। ওয়ার্ডের মেঝেতেই পাশাপাশি বারান্দায় রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। সেবা নিতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী এবং স্বজনদের। রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদেরও। হাসপাতালের বহির্বিভাগের করিডরে কোথাও যেন পা ফেলারও জায়গা নেই। তীব্র গরমে রোগী আর স্বজনদের ত্রাহি অবস্থা। জেলার সাধারণ মানুষের চিকিৎসা সেবার প্রধান ভরসাস্থল পাবনা জেনারেল হাসপাতালে বহির্বিভাগে প্রতিদিনের চিত্র এমনই। দীর্ঘ অপেক্ষার সময়টাই রোগী ও স্বজনদের বসার জন্য নেই পর্যাপ্ত ব্যবস্থাও। বহির্বিভাগের মতো রোগীর চাপ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডেও। শয্যা সংকটে মেঝের পাশাপাশি বারান্দাতেও ঠাঁই হয়েছে অনেকের। ফলে ভোগান্তির শেষ নেই রোগী ও তাদের স্বজনদের। আমি রোগী নিয়ে আসছি, বেড পাচ্ছি না, বারান্দায় বসে থাকে, রক্ত দেওয়া লাগতেছে। বেড তো পাচ্ছি না, যাওয়া আসা করাও খুব ঝামেলা হচ্ছে। সব নিচে বসে আছে, নিচে বিছানা পেরে আছে। এক একটা বেডে 2-3টা করে রোগী থাকতেছে, কারণ সে পরিবেশটা নাই এখানে যে রোগী সেভাবে স্বাচ্ছন্দ্যবোধভাবে থাকবে। নোংরা পরিবেশ আর বিনামূল্যের ওষুধ সংকটের অভিযোগও আছে সরকারি এই হাসপাতালে। আমরা কোনো সাপ্লাই ওষুধ পাচ্ছি না, সাপ্লাই ওষুধই নেই। আমরা 7 দিন ছিলাম, আমরা একটাও পাইনি সাপ্লাই ওষুধ। বাথরুমে যা দেখি যে টয়লেটে পানিই নেই, তো তাহলে কি অবস্থা? আর বাথরুমে যাওয়ার মতো কোনো পরিবেশই নেই। চারিদিকে নোংরা গন্ধ, আর এক বেডে তো মনে করেন যে 2-3টা করে বাচ্চা। নার্সদের ডাকলেও, সিনিয়রদের নার্সদের ডাকলেও আর আসে না। পাবনা সদর হাসপাতাল 120 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত হয় 2005 সালে। রোগী চাপ বাড়লেও বাড়েনি অবকাঠামো। জনবল কাঠামোর 344টি পদের মধ্যে 11 জন চিকিৎসক সহ মোট 41টি পদ শূন্য। নানামুখী সংকটে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলছেন হাসপাতালের সহকারী পরিচালক। ভবনগুলো বেশ পুরনো হওয়াতে এগুলার ভার্টিক্যাল এক্সটেনশন করার কোনো সুযোগ নাই। তার ফলে যে ঊর্ধ্বমুখী অপারেশন না হওয়াতে নতুন করে যদি কোনো ভবন তৈরি করা হয় আমাদের এই ক্যাম্পাসে অবশ্য অনেক জায়গা, ফাঁকা জায়গা অনেক আছে। বিশেষ করে আউটডোরের জন্য যদি আমাদের জন্য একটা ভবন তৈরি করা হয় তাহলে আসলে আমাদের অনেকখানি এই রোগীদের চাপ কমে যায়, আমাদের সেবাদানটা একটু আরও উন্নত করতে পারবো। পাবনা সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গড়ে 600-র মতো রোগী ভর্তি থাকে, আর বহির্বিভাগে প্রতিদিন সেবা নেন 1000 থেকে 1200 জন। জাহিদ হাসান, যমুনা নিউজ। নাটোরের দত্তপাড়ায় মাত্র 15.5 একর জমিতে স্থাপিত হয়েছে বেসিক শিল্পনগরী। দীর্ঘ 37 বছরেও নতুন করে জমি সম্প্রসারণ করা হয়নি। এতে করে বিপাকে পড়েছেন তরুণ শিল্পোদ্যোক্তারা। জমি সম্প্রসারণের দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বেসিক কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন।
নাটোর বিসিক শিল্পনগরীতে ১০৪টি প্লটে ৩৭ জন উদ্যোক্তার মাধ্যমে বাণিজ্যিকভাবে উৎপাদন হচ্ছে বিভিন্ন ধরনের পণ্য। বিসিকে কলকারখানা স্থাপনে নানা সুযোগ সুবিধা থাকায় আরও ৫০০ নতুন উদ্যোক্তা প্লট চেয়ে আবেদন করেছেন, কিন্তু মিলছে না প্লট। আমরা যে একটা উদ্যোগ নিয়ে কোনো কিছু করব বিসিকে, সেই পরিস্থিতি আমাদের নাই। আর বিসিকটা যদি সম্প্রসারণ হয় তাহলে এলাকার মানুষ অনেকেই নতুন নতুন উদ্যোক্তা বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে বিভিন্ন কলকারখানা প্রতিষ্ঠিত করতে পারবে। আমার মতো হাজারো উদ্যোক্তা আছে যারা প্রতিষ্ঠানে এই এলাকা বিসিকে এলাকাতে যদি জায়গা পায় তাহলে অবশ্যই তারা প্রতিষ্ঠান গড়বে এবং এই এলাকার বেকার সমস্যা দূর হবে। পানির সমস্যা, বিদ্যুতের সমস্যা, সব কিছু মিলায় আপনার ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ভিতরে যে সুযোগ সুবিধাগুলো, সেই সুযোগ সুবিধাগুলো বাইরে একেবারেই নাই এবং সব কিছু ব্যয়বহুল বাইরে। বিসিকে স্থাপিত ৩৭টি কারখানার উৎপাদন বৃদ্ধি ও ব্যবসার প্রসারে নতুন করে জায়গা প্রয়োজন। নতুন কারখানা স্থাপনের জন্য শিল্পনগরীর জায়গা সম্প্রসারণের বিকল্প নেই বলেই জানায় শিল্প মালিক সমিতি। বিসিকের পিছনে প্রচুর জায়গা আছে, প্রায় ১০০ একর জায়গা দখল করা সম্ভব। আমি সরকারের কাছে অনুরোধ করছি যেন বিসিকের পিছনে জায়গা বাড়ায় আমাদের শিল্প বিপ্লব ঘটানোর জন্য আমাদের সহযোগিতা করে। শিল্পনগরীর জমি সম্প্রসারণে বিসিকের প্রধান কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। দ্রুতই নাটোর বেসিক শিল্পনগরী সম্প্রসারিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন জেলা প্রশাসন ও বেসিক কর্মকর্তারা। নাটোর শিল্পনগরী সম্প্রসারণ অথবা শিল্পনগরী 2 অথবা শিল্প পার্ক চাহিদার প্রেক্ষিতে যেটা হয় আমাদের কমিটির মাধ্যমে তারা চিন্তাভাবনা করে সেই সিদ্ধান্ত দিবেন এবং প্রধান কার্যালয় থেকে আমি কোনো নির্দেশ পেলে অবশ্যই সেটা বাস্তবায়ন করার জন্য যথাযথভাবে কাজ করব। আমরা এটিকে সম্প্রসারণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি। এটি সংলগ্ন এলাকায় না হলেও একটু দূরে আমরা বিসিক শিল্পনগরীটিকে আরও সম্প্রসারণ করব। ওই প্রক্রিয়া, ওই প্রস্তাব প্রেরণ করা হয়েছে। ১৯৮৭ সালে নাটোর শহরতলি দত্তপাড়ায় গড়ে ওঠে বিসিক শিল্পনগরী। এই নাটোর ঢাকা মহাসড়কের পাশে হওয়ায় দেশের বিভিন্ন প্রান্তের সাথে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো। শাজদিন অন্তরা, যমুনা নিউজ। মিয়ানমারের রাখাইন প্রদেশের সীমান্তরক্ষীদের আরও একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি দখলে নিয়েছেন আরাকান আর্মি। শুক্রবার বাংলাদেশ সীমান্তের কাছাকাছি মংডুতে বর্ডার গার্ড পুলিশের হেডকোয়ার্টার্সের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। ৫০ সেনা আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে রাখাইনের কোনো গণমাধ্যম। শহরটির ১২ কিলোমিটার উত্তরে একটি গ্রামে অবস্থান ঘাঁটিটির। বৃহস্পতিবারই সেখানে হামলা চালায় আরাকান আর্মি। তবে পুলিশ এবং সেনারা প্রতিহত করে বিদ্রোহীদের। অভিযানে হেলিকপ্টার ব্যবহার করে জান্তা বাহিনী বর্ডার গার্ড পুলিশের হেডকোয়ার্টার্স দখলের পর শহরের ভেতরে প্রবেশ করে বিদ্রোহীরা। অঞ্চলটি আরও কয়েকটি ঘাঁটি এবং সীমান্ত চৌকির দখল রয়েছে বলে জান্তা বাহিনীর হাতে। বুডিথং এবং মংডু আর আন শহরেও আরও কয়েকটি সেনা চৌকি দখলে লড়াই করছে বিদ্রোহীরা। উত্তপ্ত পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় স্থানীয়রা। এলাকা ছেড়ে পালাচ্ছে অনেকেই। ব্রাজিলে আরও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। ভয়াবহ দুর্যোগে দক্ষিণাঞ্চলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। পেট্রো আলগ্রেসে আন্তর্জাতিক বিমানবন্দরে অনির্দিষ্ট সময়ের জন্য বাতিল করা হয়েছে সব ফ্লাইট। রিও গ্রান্ডে দো সুল শহরে নিখোঁজ কমপক্ষে ৬৭ জন। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ৩২,০০০-এর বেশি বাসিন্দাকে। বিদ্যুৎহীন ৫০ লাখ মানুষ। বিশুদ্ধ পানির তীব্র সংকটে বাসিন্দারা রয়েছেন। ভূমিধস হয়েছে বহু এলাকায়। ৩০০-এর বেশি শহরে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, সেতু। বেন্তো গনকালসভ শহরে পানি বিদ্যুৎ কেন্দ্রের বাঁধ ভেঙে তলিয়ে বিস্তীর্ণ পুরো এলাকায়। সেখানেই মৃত্যু হয়েছে ৩ জনের, ঝুঁকিতে আরও একটি বাঁধ। ইসরায়েল ইস্যুতে আরব দেশগুলো যেখানে ব্যর্থ, সেখানে তেল আবিবের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিয়ে মুসলিম বিশ্বে সাড়া জাগাচ্ছে তুরস্ক। দেশটির সাথে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিতের মাধ্যমে আরও একবার ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান আঙ্কারার। এর আগে ইসরায়েলকে চাপে ফেলতে দেশটির কূটনীতিকে বহিষ্কার করেছে তুর্কি সরকার। ইসরায়েল যেসব দেশ থেকে পণ্য আমদানি করে তার মধ্যে পঞ্চম বৃহত্তম উৎস তুরস্ক। ২০২৩ সালে দুই দেশের মধ্যে $700 কোটি বেশি মূল্যের পণ্য আমদানি রফতানি হয়েছে। গাজায় তেল আবিবের নির্বিচার বর্বরতার প্রতিবাদে দীর্ঘদিনের এই বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে তুরস্ক।
7 মাসেও যখন ফিলিস্তিনিদের ওপর বন্ধ হচ্ছে না ইসরায়েলি আগ্রাসন, তখন দেশটির ওপর চাপ বাড়াতেই আমদানি রফতানি কার্যক্রম সহ লেনদেন বন্ধের সিদ্ধান্ত আঙ্কারার। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই ইসরায়েলের বিরুদ্ধে সরব দেশটি। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে সোচ্চার যে কয়জন মুসলিম নেতা, তাদের মধ্যে অন্যতম এরদোগান। পুরো পশ্চিমা বিশ্বই ইসরায়েলের হয়ে কাজ করছে। অসহায় ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে বোমা ফেলা হচ্ছে, ছোট ছোট শিশুদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। এই অবস্থায় তো চুপ করে বসে থাকতে পারি না, তাই আমরা আমাদের পদক্ষেপ নিয়েছি। তাদের জন্য আমাদের বাণিজ্যের দরজা বন্ধ। বিভিন্ন সময় নেতানিয়াহুকে হিটলারের সাথে তুলনা করে তুলোধুনো করেছেন এরদোগান। যুদ্ধরত ফিলিস্তিনিদের তুরস্কে চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কার করেছে আঙ্কারা। চাপ বাড়াতে দেশটিতে 54 পণ্য রফতানিতে নিষেধাজ্ঞা দেওয়ার মাসখানেক পরই পুরোপুরি স্থগিত করল বাণিজ্যিক সম্পর্ক। ইরান বাদে আর কোনো মুসলিম দেশই নেয়নি ইসরায়েল বিরোধী এমন কঠোর অবস্থান। মুখে মুখে আগ্রাসনের প্রতিবাদ জানালেও আরব দেশগুলোকে তেল আবিবের বিরুদ্ধে সরাসরি কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। জর্ডান, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সহ আর কয়েকটি আরব দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে ইসরায়েলের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুদ্ধের ময়দানে ভালো মানের ড্রোনের অভাবে ভুগছে ইউক্রেন। কিয়েভ সেনাদের দাবি, যেসব সমর্জনা আছে তা গুণগত মানসম্পন্ন নয়, আর তাই যুদ্ধক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে তারা। বিপুল সমরাস্ত্রের চাহিদার বিপরীতে ফ্রন্টলাইন যোদ্ধাদের কাছে গত বছরের তুলনায় 3 গুণ ড্রোন সরবরাহ করা হচ্ছে। তবে সেনাদের অভিযোগ, স্থানীয়ভাবে এসব ড্রোন মানসম্মত নয়। 2 বছরের বেশি সময় ধরে শক্তিশালী রাশিয়ার বিরুদ্ধে লড়ছে ইউক্রেন। দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধে দেখা দিয়েছে অস্ত্রের সংকট। চাহিদা মেটাতে বাড়ানো হয়েছে অস্ত্র উৎপাদন। যদিও যুদ্ধের মাঠে সরবরাহ করা এসব ড্রোন যথেষ্ট শক্তিশালী নয় বলে অভিযোগ করছে সেনারা। তাদের দাবি, পর্যাপ্ত বিস্ফোরক থাকলেও অভাব রয়েছে শক্তিশালী ড্রোনের। যুদ্ধে যেসব অস্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে তার ধ্বংসাবশেষ সংগ্রহ করছি, সেখান থেকে পুনরায় অস্ত্র তৈরি করছি। তবে মানসম্মত ড্রোন তৈরিতে যা প্রয়োজন সেরকম সরঞ্জামের ঘাটতি আছে আমাদের। মানহীন ড্রোনের কারণে যুদ্ধের মাঠে অনেকটাই পিছিয়ে পড়ছে জেলেনস্কি বাহিনী। শত্রুপক্ষের আক্রমণে প্রতিনিয়ত কোণঠাসা হচ্ছে তারা। সেনাদের দাবি, রাশিয়ার পর্যাপ্ত ড্রোন থাকলেও নেই দক্ষ জনবল। তাই উন্নত ড্রোন পেলে পুতিন বাহিনীকে সহজেই ঘায়েল করা সম্ভব বলে দাবি করছে তারা। রাশিয়ার ড্রোন পরিচালনাকারী দল ততটা অভিজ্ঞ নয়, কাজেই তাদের পর্যাপ্ত ড্রোন থাকলেও এর কার্যকর ব্যবহার করতে পারছে না। তারা প্রশিক্ষণপ্রাপ্ত নয়, অনেক সময় তারা খোলা মাঠেই ড্রোন হামলা চালাচ্ছে। যুদ্ধের শুরু থেকেই চালকবিহীন আকাশযান উৎপাদনে ঝুঁকেছে কিয়েভ। বর্তমানে শুধু ড্রোন নিয়েই কাজ করছে দেশটির 200-র মতো প্রতিষ্ঠান। শুধু তাই নয়, সমরাস্ত্রের অতিরিক্ত চাহিদা মেটাতে বেসরকারি খাতে বরাদ্দ বেড়েছে 20 গুণেরও বেশি। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ সঙ্গে যারা ছিলেন ধন্যবাদ সবাইকে।